ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের মাধ্যমিকের 2024 সালের ভৌত বিজ্ঞানের প্রশ্নের সমাধান নিয়ে। তা আজকে এই পর্বে আমি 2024 সালে যে ভৌত বিজ্ঞান প্রশ্ন ছিল তার 1-এর দাগ ও 2-এর দাগ অর্থাৎ বিভাগ ক ও বিভাগ ক্ষয়ের যে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে বিভাগ কতে থাকে 15টা এমসিকিউ এবং বিভাগ খতে থাকে 21টি শর্ট কোশ্চেন। টোটাল এই মিলিয়ে 36 নম্বরের প্রশ্ন থাকে, যা তোমাদের অ্যাটেন্ড করা খুবই জরুরি। তা সেই উদ্দেশ্যে আজকে আমি 2024 সালের যে ভৌতবিজ্ঞান প্রশ্ন রয়েছে তা নিয়ে একটু আলোচনা করব। তা দেখে নাও 2024 সালের প্রশ্নপত্র কেমন ছিল। প্রথমে দেখো 1-এর দাগের যে প্রশ্নটা রয়েছে বিভাগ কয়ের বায়োগ্যাসের মূল উপাদান 4টে অপশান রয়েছে CH4, CFC, CO2 ও CO। এর মধ্যে তোমরা সবাই জানো অবশ্যই যে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাই 4টে যে কন্ডিশন রয়েছে তার মধ্যে দেখো অপশান সি নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়। 3-এর যে প্রশ্নটা রয়েছে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত। তা দেখো এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তা এখানে দেওয়া রয়েছে 44.8 লিটার। তাহলে আমরা 44.8কে যদি 22.4 দিয়ে ডিভাইড করি তাহলে পেয়ে যাব 2। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মোল সংখ্যা হচ্ছে 2। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত হয়। তা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান দুটো সমান হয় এবং তা হচ্ছে 1/273। তাহলে দুটো অনুপাত হবে 1/273 = 1/273। কাটাকুটি করলে 1:1 সমান যার ভ্যালু চলে আসছে 1। তাহলে এক্ষেত্রে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা 5-এর যে প্রশ্নটা রয়েছে দেখো প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি 4টে অপশানের মধ্যে কোনটা হবে। তো এক্ষেত্রে আমরা জানি বিজ্ঞানী কসি একটি সূত্র দিয়েছেন যা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর, মিউ সমান a+b/λ²। 6-এর প্রশ্নে রয়েছে বিবর্তিত অসৎবিম্ব গঠিত হয়। তা আমরা সবাই জানি যে উত্তর লেন্স যেটা আমরা বিবর্ধক কাজে ব্যবহার করি, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। 7-এর প্রশ্নে রয়েছে একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই মতো অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যে 4টে অপশান রয়েছে কোনটা সঠিক হবে। তা দেখো আমরা কি জানি যে তারের হচ্ছে রোধ আর প্রপোর্শনাল এল, অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তার রোধটা বাড়বে। আবার এক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি করেছে সুতরাং পরিবাহীর যে তারটা রয়েছে তার রোধ বাড়বে। আবার রোধ বাড়লে কি হয়, প্রবাহ মাত্রা হচ্ছে কমে যাবে অর্থাৎ হ্রাস পাবে। তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হ্রাস পাবে। 8-এর প্রশ্নে রয়েছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে। তাহলে দেখো আধান আমরা জানি কিউ সমান আইটি। আই সমান হচ্ছে প্রবাহ মাত্রা যেটা 5 রয়েছে আর টি সমান রয়েছে 30। তাহলে গুণ করলে পেয়ে যাব 150 কুলম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এরপরে 9-এর যে প্রশ্নটা রয়েছে দেখো 86A 222 থেকে 84B 210 উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে আলফা ও বিটা কণার সংখ্যা কত হবে। তা প্রথমে একটু জেনে নেওয়া দরকার যে আলফা সমান আমরা কি জানি, আলফা সমান 2He4 আর বিটা সমান আমরা জানি E0-1। তাহলে দেখো ওপরে যে ভর সংখ্যা পরিবর্তন হয়েছে 222 থেকে 210 অর্থাৎ পরিবর্তন হয়েছে কিন্তু 12। একটা আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা পরিবর্তন হয় 4। এক্ষেত্রে যেহেতু 12 পরিবর্তন হয়েছে তাহলে 12/4 সমান আমরা পেয়ে যাচ্ছি 3, অর্থাৎ 3টে আলফা কণা নিশ্চিত হয়েছে। এবার দেখো 4টে অপশানের মধ্যে অপশান বি আর ডি আমরা দেখতে পাচ্ছি 3টে আলফা রয়েছে। এবার বিটা কণাটা কীভাবে পাবো, দেখো একটা আলফা কণা নিশ্চিত হলে যেমন ভর সংখ্যা 4 কমে যায় তেমনি পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়। তাহলে 3টের জন্য কমা উচিত ছিল
3 × 2 = 6, কিন্তু দেখো এখানে কমেছে 86 থেকে 84, অর্থাৎ কমেছে কত 2। তাহলে 4টে কিন্তু কমেনি, তাই এই 4 কমেনি, তার কারণটা হচ্ছে 4টে বিটা কণা নিঃসৃত হয়েছে। কেন একটা বিটা কণা নিঃসৃত হলে নিচে 1 বেড়ে যায়, তাহলে 4টে বিটা কণা এখানে নিঃসৃত হয়েছে। তার মানে এখানে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশান বি 3 আলফা, 4 বিটা। এরপরে 10এর যে প্রশ্নটা রয়েছে দেখে নাও। বলা রয়েছে মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতা ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। তাই এক্ষেত্রে দেখো সি, এন ও এফ আছে, এগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই, যেহেতু পর্যায় বরাবর রয়েছে আমরা জানি পিরিয়ডিক টেবিলে কেমনভাবে থাকে না, সি, তারপর হচ্ছে এন, তারপর ও, তারপর এফ। এবার পর্যায় বরাবর তড়িৎ ধনাত্মকতা কমে যায়, তার মানে সব থেকে বেশি এখানে তড়িৎ ধনাত্মকতা হচ্ছে সি, তারপর এন, তারপরে ও, তারপরে এফ। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। কেননা ও হচ্ছে এফ এর থেকে বড়, আবার এন হচ্ছে ওর থেকে বড়, আর সি হচ্ছে এন এর থেকে বড়। তার মানে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে আমরা 11 প্রশ্নটা দেখে নেব, যেখানে রয়েছে NaCl যৌগে Na ও Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস। দেখো NaCl যৌগে Na ও Cl পরমাণু থাকে না, সেক্ষেত্রে থাকে Na+ আয়ন ও Cl- আয়ন। আমরা কি জানি যে Na হচ্ছে 2, 8, 1, মোট ইলেকট্রন সংখ্যা 11টা, আর Cl এর হয় 2, 8, 7। একটু বলে দিই যে Na এর ক্ষেত্রে আমরা কত পেলাম, Na এর ক্ষেত্রে পেলাম 2, 8, 1, আর Cl এর ক্ষেত্রে আমরা পাই, Cl এর ক্ষেত্রে 2, 8, 7। এবার Na কি করে, এই যে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে তার Cl কে দিয়ে দেয়, তাহলে Na+ এর ক্ষেত্রে হয় 2, 8, আর Cl এর ক্ষেত্রে Cl- এর ক্ষেত্রে হয় 2, 8, 7 ছিল একটা নিলে এটা হয়ে যাবে 8। তার মানে এখানে সঠিক উত্তর দেখো অপশানে রয়েছে অপশান ডিতে, যেখানে Na হচ্ছে 2, 8 আর Cl হচ্ছে 2, 8, 8। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 2, 8 আর 2, 8, 8। এরপরে 12 যে প্রশ্ন রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। 12 প্রশ্নে রয়েছে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচে কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তা দেখো রাসায়নিক পরিবর্তন হয়, অপশান এতে রয়েছে, অবশ্যই তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক পরিবর্তন হয়। 2 নম্বর যে অপশানটা রয়েছে অপশান বি, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এটাও ঠিক। ডিতে যেটা রয়েছে আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, অবশ্যই তড়িৎ বিশ্লেষণের মধ্যে আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। আর সিতে রয়েছে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। সাধারণত দেখো পরিবাহী ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঠিক বিপরীত হয়, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে রোধ কমে যায়। তার মানে এখানে সঠিক নয় যে বক্তব্য তা হচ্ছে অপশান সি। এরপরে 13 যে প্রশ্নটা রয়েছে দেখো, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা হয়, তাহলে সেটা কত নম্বর অপশানে পড়ছে, দেখো 4টি অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, অ্যামোনিয়া গ্যাস। তাহলে নেসলার বিকারক দ্বারা শনাক্তকরণ করা হয় অপশান ডি, অ্যামোনিয়া গ্যাস। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর, নেসলার বিকারকের ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস। এরপরে 14 নম্বর যে প্রশ্ন রয়েছে তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু। অবশ্যই এটা আমরা জানি যে 4টি অপশান রয়েছে, তার আমাদের সঠিক উত্তর অপশান সি, লোহা। থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশন করা হয়। 15 যে প্রশ্ন রয়েছে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা হচ্ছে শনাক্তকরণ করতে হবে। তা দেখো ক্লোরোফর্ম যে উৎপন্ন হয়, যে 4টে ধাপ রয়েছে তার মধ্যে দেখো যে মিথিলিন ক্লোরাইড ছিল মানে CH2Cl2, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাই CH2Cl2 প্লাস Cl2 বিক্রিয়া করলে এখানে CH2 একটা H কমে গেলে CHCl3 হয়ে যায় প্লাস HCl। এই ধাপে এই যে CHCl2 এটা হচ্ছে ক্লোরোফর্ম, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপরে 2 যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমরা দেখে নেব। বিভাগ ক্ষয়ের 2 দাগের 1 যে প্রশ্ন রয়েছে দেখো, ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিন্যাসটি ঘটায়, এটি একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। তো এখানে বিক্রিয়া বলতে যে সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে, তা সেটা কীভাবে হয়, যে একটা সমীকরণের সাথে তোমরা দেখিয়ে দেবে যে Cl+O3 সেখান থেকে হয় ClO+O2। তাহলে দেখো O3 ছিল সেটা ভেঙে হয়ে গেল O2,
তার মানে ওজন অণুটা এখানে বিনষ্ট হচ্ছে বা নষ্ট হচ্ছে। পূর্ণ বাক্যে উত্তরগুলো অবশ্যই লিখবে। এবার আসছি 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটা উত্তর হয়ে যাচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। এরপরে অথবা যে প্রশ্নটা রয়েছে দেখো, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে থার্মোস্ফিয়ার। 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 এরপরে পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি। 2-এর দাগের 3-এর প্রশ্নে দেখো, পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি হয় মূল বিন্দুগামী সরলরেখা। ছবিটা কেমন হবে একটু দেখে দিই, যে এক্স অক্ষ বরাবর হচ্ছে 1/v, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পি, এবং লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরল রেখা। এটা হচ্ছে পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি। 2-এর 4-এর যে প্রশ্নটা রয়েছে, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। দেখো, পরম উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আবার আমরা জানি ডি ইকুয়াল টু m/v, অর্থাৎ আয়তন যদি বাড়ে তাহলে কিন্তু ঘনত্ব হচ্ছে কমে যাবে। তাহলে আলটিমেট আমরা পেয়ে যাচ্ছি যে পরম উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে, আয়তন বাড়লে ঘনত্ব কমছে। সুতরাং আয়তনের যে সংযোগটা মাঝখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে ঘনত্ব এবং পরম উষ্ণতা হচ্ছে ব্যস্তানুপাতে আছে। অর্থাৎ আমরা যদি ঘনত্ব রো ধরে নিই আর যদি পরম উষ্ণতা টি ধরি তাহলে পেয়ে যাচ্ছি রো প্রপোর্শনাল 1/t, বা এটা আমরা ক্যালকুলেশন করলে কি পেয়ে যাব, রো টি সমান কনস্ট্যান্ট। এটাই হচ্ছে সম্পর্ক, রো টি সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। এরপরে 5-এর যে প্রশ্নটা রয়েছে দেখো, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1 হলে এসআই এককের মান কত? তা বলে দিই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যা হবে তোমার এসআই এককের মান অর্থাৎ কেলভিনে একই হবে। সেক্ষেত্রে আমরা মানটা কত পেয়ে যাব, 24 × 10⁻⁶, ডিগ্রি সেন্টিগ্রেড -1 ছিল, এটা এখানে হয়ে যাবে কেলভিন টু দ্য পাওয়ার -1। এরপরে অথবা যে প্রশ্নটা রয়েছে 5-এর দাগে, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? তো অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র থেকে। 2-এর 6-এর যে প্রশ্ন রয়েছে, আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে কোনরূপ পরিবর্তন হবে না, প্রতিসরাঙ্ক কি হবে, অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। উত্তর লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে বস্তুর প্রতিবিম্ব বস্তু ঠিক উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে, বস্তু যেদিকে আছে তার উল্টো দিকে তৈরি হবে এবং 2f এর চেয়ে বেশি দূরত্বে গঠিত হবে। 2f এর চেয়ে বেশি দূরত্বে, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সৎ, অবশিষ্ট ও বিবর্ধিত। তাহলে সঠিক উত্তর হবে এক্ষেত্রে 2f এর থেকে বেশি দূরত্বে। বেশি দূরত্বে অবশ্যই উল্লেখ করবে যে বস্তুর বিপরীত দিকে, এবং এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হয়, প্রতিবিম্বের বৈশিষ্ট্য হয় বিবর্ধিত, সৎ ও অবশিষ্ট অর্থাৎ উল্টানো। এরপর 8-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? তা প্রথমে যেটা রোধের সমান্তরাল সমবায় আছে, যদি আমরা সার্কিটটা ড্র করি তাহলে এইরকম আসবে, এটা হচ্ছে 6 আর এটা 3, তাহলে এদের তুল্য আর একটা শ্রেণী সমবায় আছে 1 ওহম। এবার 6 ও 3 যে তুল্য রোধ আমরা কীভাবে পাবো, যদি তুল্য রোধ আর ধরে নিই তাহলে 1/r সমান 1/6 প্লাস 1/3। এটা ক্যালকুলেশন করলে চলে আসছে 6, উপরে 1 + 2 সমান 3/6 সমান 1/2, তাহলে আর পেয়ে যাচ্ছি আমরা 2। আর 1 ওহম হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে মোট তুল্য রোধ হবে 2 + 1 সমান 3 ওহম। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার বর্তনীর তুল্য রোধ হবে 3 ওহম। 9-এর যে প্রশ্নটা রয়েছে, বায়ুল চক্রে ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? অবশ্যই এটা সঠিক উত্তর হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম
হস্ত নিয়ম। 10 প্রশ্ন রয়েছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া যেখানে পরমাণু নিউক্লিয় বিভাজনকে কন্ট্রোলে রাখা হয়, মানে নিয়ন্ত্রিত করা হয়, তা হচ্ছে একটা উদাহরণ নিউক্লিয় চুল্লি। তাহলে সঠিক উত্তর এখানে কী হবে? নিউক্লিয় চুল্লি। প্রতিটি প্রশ্নে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। এরপর নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? দেখো, নিউক্লিয় সংযোজন করতে গেলে প্রচুর তাপমাত্রার প্রয়োজন, উচ্চমানের তাপমাত্রার প্রয়োজন হয়, যা পৃথিবীতে কৃত্রিমভাবে সৃষ্টি করা খুবই অসম্ভব ব্যাপার। শুধুমাত্র সেটা সম্ভব হয় নিউক্লিয় বিভাজনে, কেন আমরা জানি নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণে তাপের সৃষ্টি হয়। তাহলে যে প্রচুর পরিমাণে বা উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, এটা গুছিয়ে লিখবে যে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, যার শুধুমাত্র তৈরি সম্ভব নিউক্লিয় বিভাজনের মাধ্যমে। এরপরে যে স্তম্ভ রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, সেটা আমাদের মেলাতে হবে। তা দেখো, এক্ষেত্রে কোনটা মিলে যাচ্ছে? নোবেল গ্যাস হবে। নোবেল গ্যাস আমরা জানি রেডন, তাহলে এক্ষেত্রে একের যে নোবেল গ্যাস রয়েছে সেটা রেডনের সঙ্গে মিলে যাচ্ছে। ইনভার হচ্ছে একটি সংকর ধাতু, অপশান ডির সঙ্গে মিলে যাচ্ছে। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, তা হচ্ছে অপশান এ ডান দিকে সিজিয়াম। 4 যে রয়েছে বাম দিকে ZnO প্লাস সি, সেখান থেকে আমরা পাচ্ছি Zn প্লাস সিও, এটা অবশ্যই অপশান সি হবে সঠিক উত্তর, কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন দ্বারা বিজারণ। এরপরে 12 যে প্রশ্নটা রয়েছে, দেখো জল ও বেঞ্জিনের মধ্যে কোনটি KCl দ্রবীভূত হয়? তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে জল। জল হচ্ছে সঠিক উত্তর, জল। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? অবশ্যই আমরা জানি যে ক্যাথোডে হচ্ছে বিজারণ, অ্যানোডে জারণ, তাহলে এক্ষেত্রে উত্তরটা সঠিক হবে অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। অথবা প্রশ্নটা দেখে নেব 13, তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই সঠিক উত্তর হবে ডিসি বা সমপ্রবাহ। এসি ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণ হবে না, কারণ আয়নগুলো নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করবে, তাই কোনো তড়িৎ দ্বারে পৌঁছাতে পারবে না, সুতরাং তড়িৎ বিশ্লেষণ ঘটবেই না। 14 যে প্রশ্ন রয়েছে HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? দেখো, HCl গ্যাসকে জলে দ্রবীভূত করলে দুটো আয়ন তৈরি করে, একটা হচ্ছে H3O প্লাস হাইড্রোক্সিনিয়াম বা হাইড্রোনিয়াম আয়ন, আর হচ্ছে Cl মাইনাস আয়ন। তাহলে ক্যাটায়ন আয়ন থাকা মানে অবশ্যই তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত, তা খুব সহজে এটা আমরা জানি ইউরিয়া। তাহলে নাম পেয়ে গেলাম ইউরিয়া, সংকেত হচ্ছে CONH2 বা অ্যামোনিয়াম সালফেট লিখতে পারো। তাহলে অ্যামোনিয়াম সালফেট যদি আমরা লিখি, সেক্ষেত্রে আসবে অ্যামোনিয়াম সালফেট, যার সংকেত কি হবে? সংকেত হয়ে যাচ্ছে NH4 NH4 এরপরে অথবা যে প্রশ্নটা রয়েছে 15তে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে Ag2S, সিলভার সালফাইড। এর নাম হচ্ছে সিলভার সালফাইড। 16 প্রশ্নে রয়েছে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? তার সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। মেলামাইনের জন্য ইউরিয়া যৌগ ব্যবহৃত হয়। 17তে থাকছে যে C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম। এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে C2H6O দ্বারা একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল, আর একটা হবে ডাইমিথাইল ইথার। কি আসছে? যে একটা আসবে ইথানল অর্থাৎ CH3CH2OH, আর একটা আসবে CH3OCH3। প্রথমটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, আর দ্বিতীয়টা হচ্ছে ডাইমিথাইল ইথার। এরপরে এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। তা এলপিজির মূল উপাদান বিউটেন। তা বিউটেনের ক্ষেত্রে 4টে সি থাকে, তাহলে আমরা যদি স্ট্রাকচার আঁকি তাহলে সেই ক্ষেত্রে দেখো 4টে সি পরপর রেখে দিলাম। এবার বাম দিকে সি 3টে হাত খালি আছে, 3টে H চলে আসছে।
মাঝে হচ্ছে দুটো হাত খালি আছে, দুটো এইচ, তারপরেটাও দুটো এইচ আসছে, শেষের একেবারে দেখো তিনটে হাত ফাঁকা। সি তো চারটে হাত হয়, চতুর্যোজতা। এভাবে আমরা ছবিটা এঁকে লিখে দিতে পারি। নচেত আমরা লিখতে পারি কি যে CH3, দেখো এখানে CH3 আসছে, তারপর CH2, তারপরে আসছে CH2, আর শেষে থাকছে CH3। এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে কীভাবে লিখলাম যে দেখে নাও। হয় তোমরা সংকেতটা এভাবে লিখতে পারো, CH3 CH2 CH2 CH3, আর নাহলে যে স্ট্রাকচারটা এঁকেছিলাম সেই স্ট্রাকচারটা তোমরা এঁকে দিতে পারো। এরপরে 18 যে অথবা প্রশ্নটা রয়েছে 1,1 2,2 টেট্রা বোমা ইথেনের গঠনমূলক সংকেত। তাই ক্ষেত্রে সংকেতটা লেখার আগে দেখো টেট্রা আছে, তার মানে চারটে, ব্রোমো বলতে ব্রোমিন রয়েছে, ইথেন মানে দুটো সি থাকবে এবং তাদের মধ্যে হচ্ছে সিঙ্গেল বন্ড। তাহলে কীভাবে আমরা সংকেতটা লিখব, গঠনমূলক সংকেত? যে দেখো দুটো সি আমরা রাখলাম, এর ওপর নিচে, দুটো সির ওপর নিচে ব্রোমিন ঢুকে যাবে, Br। তাহলে চারটে ব্রোমিন কমপ্লিট হয়ে গেল। আর এই যে দুটো সির দেখো আর একটা করে হাত ফাঁকা আছে, এক্ষেত্রে একটা এইচ ঢুকে যাবে, এক্ষেত্রে একটা এইচ ঢুকে যাবে। তার মানে এই সংকেত আমরা লিখতে পারি গঠন সংকেতটা, বা এইভাবে লিখতে পারি CH Br2 সিঙ্গেল বন্ড CH Br2। তা এখানে আরও রয়েছে যে বিভাগ গ, এখানে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিতে পারো পজ করে যে কি প্রশ্নপত্রগুলো রয়েছে। দেখো 3-4 বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও EMF এর মধ্যে সম্পর্ক, 5 অষ্টক সূত্র। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা ভিডিওটা স্টপ করে একটু দেখে নিও, হ্যাঁ, পজ করে দেখবে যে কোশ্চেনগুলো কি রয়েছে। যদি তোমাদের লং কোশ্চেনে কোনো প্রবলেম থাকে তাহলে সেটাও আমি সলিউশন আনবো। তা 36 নম্বরে গণিতের যেমন তোমাদের টার্গেট থাকবে, তেমনি ভৌত বিজ্ঞানেও যে 1 নম্বরের যে 36টা কোশ্চেন থাকছে সেগুলো তোমাদের ভালো করে রপ্ত করতে হবে। এছাড়া দেখো এই যে লং কোশ্চেনের মধ্যেও 1+1+1 করে থাকছে, অর্থাৎ এক্ষেত্রেও 1 নম্বরের প্রশ্ন অনেক পাবে তোমরা, তাই সেগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে। এটা বহিরাগত পরীক্ষার্থীর জন্য, এটা তোমাদের জন্য নয়। তা অতএব এক্ষেত্রে তোমরা 36 নম্বরের যে শর্ট কোশ্চেন ছিল সেগুলো ভালো করে দেখলে, এবং বিভাগ যে বিভাগে ঘতে যে লং কোশ্চেনগুলো থাকে বা বিভাগ গতে যে 2 নম্বরের প্রশ্ন থাকে, এক্ষেত্রে দেখো 1+1 করে অনেক সময় থাকে। তা সেক্ষেত্রে তোমাদের ওই শর্ট কোশ্চেনগুলো ভালো করে অ্যাটেন্ড করতে হবে, যাতে করে তোমরা একটা ভালো স্কোর পাও। তা আজকে 2024 সালের প্রশ্নপত্রের সমাধান এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে 2023 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আসবো। ততক্ষণে তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো, এবং তোমাদের জার্নিটা কন্টিনিউ থাক। এবং এখন বিশ্রামে কোনো সময় নেই, একেবারে বিশ্রাম নেওয়া হবে ফাইনাল পরীক্ষার পরে। তা আজকের পর্ব এইটুকু। সবাইকে ধন্যবাদ, টাটা।